হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক ভূগোল আজকে পার্ট 3 ক্লাস নিয়ে। কেমন? তো এর আগে আমরা দুটো পার্ট নিয়ে অলরেডি আলোচনা হয়েছিল। প্রথম অধ্যায় আমরা আলোচনা করছি এখন, এবং সেখান থেকে বহির্জাত প্রক্রিয়া নিয়ে আজকে আলোচনা করব। এবং বহির্জাত প্রক্রিয়ায় আজকে যে বিষয়টা আমরা আলোচনার বিষয় হবে সেটা হচ্ছে নদীর কাজ ও সৃষ্ট ভূমিরূপ। ডিটেইলসে আলোচনা করব, ডিটেইলসে। কিন্তু সবার আগে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া তোমরা যদি অনলাইনে যদি আমাদের কাছে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 20 টাকা মাসিক বেতন হিসাবে। আমাদের 10 মাসের কোর্স হয়, 10 মাসে 20 টাকা করে হলে টোটাল 200 টাকা, এবং 99 রুপিস অ্যাডমিশন ফিস, টোটাল 299 পড়বে তোমাদের একটা সাবজেক্টের জন্য পুরো বছরের কোর্স ফি। তো দেরি কিসের? এত স্বল্প মূল্যে কোর্স একমাত্র আমরা করিয়ে থাকি। উন্নত মানের নোটস এবং তার সাথে টেক্সচুয়াল নিয়ে আমরা বিস্তারিতভাবে তোমাদের পড়িয়ে দিই। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রাকৃতিক প্রায় সকল শক্তি ভূমিরূপ পরিবর্তনে কিন্তু অংশ নেয়। এদের মধ্যে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে নদীর কাজ। এবার ভূমিরূপ পরিবর্তনে বহির্জাত প্রক্রিয়ার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী শক্তি যদি বলো সেটা কিন্তু নদীর কাজ। পৃথিবী পৃষ্ঠের ওপরে সর্বাধিক ক্রিয়াশীল বহির্জাত শক্তি যদি বলো তাহলে কিন্তু নদী এবং প্রবাহমান জলধারার কাজ। পৃথিবীর প্রায় 70% অঞ্চলে নদী দ্বারা ভূমিরূপের বিবর্তন লক্ষ্য করা যায়। তাহলে এই যে আজকে পৃথিবী পৃষ্ঠে যে ভূমিরূপ তৈরি হয় তার কিন্তু 70% ভূমিরূপ কিন্তু তৈরি হচ্ছে কি থেকে? তোমার নদীর দ্বারা। নদী সংক্রান্ত আলোচনাকে পটামোলজি বলা হয়, অর্থাৎ নদীর কাজের প্রক্রিয়াকে ফ্লুভিয়াল প্রসেস বলা হয়, এবং নদীর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপকে বলা হয় ফ্লুভিয়াল ল্যান্ডফর্মস বলা হয়। কিন্তু এগুলো বিষয়ে খুব একটা বেশি প্রশ্ন পরীক্ষায় আসে না, শুধুমাত্র তোমাদের জানানোর জন্য পড়া। এবার আমাদের নদীর ধারণা আমরা একটু জেনে নিই। হ্যাঁ, নদী হলো একটি স্বাভাবিক প্রবাহমান জলধারা। মানে নদী কিন্তু নিজে থেকেই তার রাস্তাটা করে নেয়, অর্থাৎ পাহাড় পর্বত থেকে যখন কোনো হিমবাহ থেকে বরফ গলে গিয়ে নদীর সৃষ্টি হয়, এবং সেই জলধারা কিন্তু প্রবাহমান যে হয় সেটা কিন্তু স্বাভাবিক গতিতে একটি নির্দিষ্ট খাদ বরাবর প্রবাহিত হয়। উঁচু কোনো স্থান অর্থাৎ পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয়ে ভূমির ঢাল অনুসরণ করে মধ্যাকর্ষণ শক্তির টানে প্রবাহিত হয়ে অন্য কোনো বড় নদী বা জলাশয় কিংবা হ্রদ কিংবা সমুদ্রে গিয়ে পতিত হয়। যেমন ভারতের দীর্ঘতম নদীর নাম বলতে পারো গঙ্গা। গঙ্গোত্রী হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে। ভাগীরথী নদীর বিশেষ করে গঙ্গা নদীর উৎসস্থলের নাম হচ্ছে ভাগীরথী নদী। কেমন? তো গঙ্গোত্রী হিমবাহ থেকে সৃষ্টি হয়ে ভূমির ঢাল অনুসরণ করে বঙ্গোপসাগরে কিন্তু পতিত হয়েছে। এবার গঙ্গা নদীর বৃহত্তম উপনদীর নাম যদি বলি তাহলে সেটা যমুনা, এবং যমুনা কিন্তু ডান তীরের উপনদী। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীলনদ। দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম হচ্ছে আমাজন। কেমন? পৃথিবীর বৃহত্তম নদীর নাম কিন্তু আমাজন, সর্বাধিক জল বহনকারী। তাহলে যদি বলে পৃথিবীর দীর্ঘতম মানে লম্বায় সবচেয়ে বড় যদি বলি তাহলে আমরা বলতে পারি নীলনদকে, পৃথিবীর মধ্যে সব থেকে বড়। আর দ্বিতীয় দীর্ঘতম হলো আমাজন। আর পৃথিবীর বৃহত্তম নদী যেখানে জল সবচেয়ে বেশি বহন করে যদি কোনো নদী তাহলে সেটা হচ্ছে আমাজন। পৃথিবীর ক্ষুদ্র নদী হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ডি নদী। এটা অনেকেই জানো না, হয়তো নীল নদের নাম সবাই শুনেছো, আমাজনের নামও সবাই শুনেছো, কিন্তু এই পৃথিবীর যে ক্ষুদ্রতম নদী মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা অবস্থিত ডি নদী, এটা সব থেকে ছোট নদী পৃথিবীর মধ্যে। তো স্টুডেন্টস, এমনই ইনফরমেটিভ তথ্য আমরা তোমাদেরকে দেবো, কিন্তু তার জন্য তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিতে হবে, তাহলেই কিন্তু নেক্সট টাইম থেকে তোমরা ক্লাসগুলো পাবে। এবার গঙ্গা নদী কখন সৃষ্টি হলো? আমি আগেই বলেছি উৎসস্থলে গঙ্গা নদীর নাম হচ্ছে ভাগীরথী নদী, এবং এই ভাগীরথী নদী এবং অলকনন্দা নদীর মিলিত প্রবাহের ফলে কিন্তু গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। এটা প্রিভিয়াস ইয়ারেও পরীক্ষায় এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই যে অলকনন্দা এবং ভাগীরথী এই দুটো নদী মিলিত হয়েছে কিন্তু দেবপ্রয়াগে। কেমন? এবং ভাগীরথী এবং অলকনন্দা নদীর মিলিত প্রবাহই কিন্তু গঙ্গা নদী নামে পরিচিত। এবং এই যে আমি পড়াগুলো তোমাদের পড়াচ্ছি, ইনফরমেটিভ তথ্যগুলো দিচ্ছি, এগুলো কিন্তু ইন ফিউচারে তুমি যদি WBCS এর মতন পরীক্ষা দাও এবং যে কোনো গভর্নমেন্ট জবের পরীক্ষা দাও তাহলেও কিন্তু তোমার কিন্তু এই প্রশ্নগুলো থেকে অনেক প্রশ্নই আসে। এবার আমরা জানবো নদীর প্রবাহ পথ সম্পর্কে এবং গতিপথ সম্পর্কে। অর্থাৎ যে পথ বরাবর নদী প্রবাহিত হয় তাকে নদীর প্রবাহ পথ বা গতিপথ বলে। একটি আদর্শ নদীর নাম হচ্ছে গঙ্গা নদী,
কাকে আদর্শ নদী বলা হয়? যেই নদীর তিনটি গতিপথই আমরা লক্ষ্য করতে পারি, অর্থাৎ উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি, সেই নদীকে আদর্শ নদী বলা হয়। যেমন গঙ্গা নদীর উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি তিনটা গতি কিন্তু পরিলক্ষিত হয়। এবার উচ্চগতি পার্বত্য অঞ্চলে প্রবাহিত নদীর অংশ, মধ্যগতি হচ্ছে মালভূমি অঞ্চলে প্রবাহিত নদীর অংশ এবং নিম্নগতি হচ্ছে সমভূমি অঞ্চলে প্রবাহিত নদীর অংশ। আমরা চলে যাব পরবর্তী পর্যায়ে, কিন্তু তার আগে আমরা জেনে নিই। দেখো, যৌবন বা নদীর উচ্চ প্রবাহ বলি যেই সময় পর্বত যে অংশটা আসে সেই অংশটা, দেন পরিণত পর্যায়ে যেটা আমরা বলি মালভূমি অংশ সেটা, এবং বার্ধক্য পর্যায়ে বলি সমতল ভূমি, যখন নদীটা গিয়ে একটা সাগরে গিয়ে বা কোনো একটা মোহনায় গিয়ে মিশছে। এবার জলচক্রের অংশ হিসাবে নদী আমরা দেখলাম। এবার জলচক্রের ধারণা একটু জেনে নেব। যে চক্রাকার পদ্ধতিতে জল সমুদ্র থেকে বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল থেকে ভূপৃষ্ঠে এবং ভূপৃষ্ঠ থেকে পুনরায় সমুদ্রে ফিরে আসে, এই মানে প্রবাহকে বা এই চক্রাকার প্রবাহকে জলচক্র বলে। এবার জলচক্রের উপাদানগুলো কি কি? দেখো, সবার প্রথমে নদীর জল বাষ্পীভূত হচ্ছে, বাষ্পীভূত হওয়ার পরে ঘনীভবন প্রক্রিয়ায় অধঃক্ষেপণ হয়ে পৃষ্ঠ প্রবাহ দেখা দিচ্ছে এবং অনুপ্রবেশ করছে প্রচ্ছেদন প্রক্রিয়ায়। ক্লিয়ার? তো জলচক্রের প্রধান অংশ হলো মহাসমুদ্র। কেমন? এবার জলচক্রের গুরুত্ব কি রয়েছে? বলছে জলচক্রের মাধ্যমে পৃথিবীব্যাপী জলের ভারসাম্য বজায় থাকছে। জলচক্র কিন্তু বাস্তুতন্ত্রকে রক্ষা করতে সাহায্য করছে আমাদের। দেন পৃষ্ঠ প্রবাহ এবং নদীতে মানে নদীর সৃষ্টিতে সাহায্য করছে। দেন বলছে মেঘ বৃষ্টি ঘটাতে সাহায্য করছে। উদ্ভিদ ও মৃত্তিকা জল সমৃদ্ধ হয়ে জলচক্র দ্বারা মানে জলচক্র তৈরি করছে। দেন অধঃক্ষেপণের 7% জল কিন্তু পৃষ্ঠ প্রবাহ রূপে আবার সমুদ্রে ফিরে আসছে। ক্লিয়ার? এবার উপনদীর কথা আমরা বলবো। পার্বত্য অঞ্চলে যেসব ছোট নদীগুলি প্রধান নদীকে জল দিয়ে সৃষ্টি করতে সাহায্য করে তাদের আমরা বলি উপনদী। যেমন সাপোজ মনে করো একটা মূল নদী বয়ে যাচ্ছে, কোনো একটা নদী এসে এই মূল নদীকে যখন জল দিচ্ছে তখন আমরা সেই নদীকে কি বলছি? তখন আমরা সেই নদীকে বলছি উপনদী। কেমন? এবার আমরা চলে আসবো উপনদীর কিছু বৈশিষ্ট্য। উপনদীর বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে জেনে নিই। উপনদীগুলি পার্বত্য অঞ্চলে দেখা যায়। উপনদী সাগর বা সমুদ্রের সাথে মিলিত হয় না। উপনদীর সংখ্যা বেশি হলে প্রধান নদীতে জল বেশি হয়, যেমন যমুনা হলো গঙ্গার উপনদী। এবার আমরা জেনে নেব শাখা নদী সম্পর্কে। অর্থাৎ একটা মূল নদী বয়ে যাচ্ছে, কিন্তু সেখান থেকে যখন একটা প্রবাহ নদী অন্যদিকে চলে যাবে তখন তাকে আমরা শাখা নদী বলি। এখানে বলেছে প্রধান নদী থেকে যে সমস্ত নদীগুলো সৃষ্টি হয় তাদেরকে শাখা নদী বলি। এগুলো বেশিরভাগ নদীর মধ্যে এবং নিম্নগতিতে দেখা যায়। তাহলে নদীর মধ্যগতি এবং নিম্নগতিতে কিন্তু এই শাখা নদীগুলো দেখা যায়। পদ্মাকে মূলত গঙ্গার প্রধান শাখা নদী বলা যেতে পারে, কারণ গঙ্গাটা প্রবাহিত হওয়ার সময় বাংলাদেশে যখন ঢুকে যায় তখন তার নাম হয়ে যায় পদ্মা নদী। ক্লিয়ার? এবার আমরা জানবো ধারণ অববাহিকা কি জিনিস। দেখো, এখানে একটা তোমরা দেখতে পাচ্ছ নদীর বিস্তৃত জায়গা। এইখানে মনে করো একটা মূল নদী বয়ে আসছে এবং জালের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা যে নদীগুলো আছে সেই পুরো এরিয়াটাকে আমরা বলছি ধারণ অববাহিকা। এখানে বলছে পার্বত্য অঞ্চলে একটি নদীর উপনদীগুলি যতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে সেই সমগ্র অঞ্চলকে ধারণ অববাহিকা বলা হয়। তাহলে এগুলো সব উপনদী। তাহলে এই নদীগুলো মনে করো মূল নদীটা এদিকে যাচ্ছে এবং গিয়ে এখানে অনেকগুলো মানে উপনদী এসে এসে মিশছে। তাহলে যেই সমস্ত জায়গা থেকে মিশছে পুরো এরিয়াটা যদি আমরা ক্যাপচার করি তাহলে এটাকে আমরা বলবো ধারণ অববাহিকা। কেমন? এবার নদীর ধারণ অববাহিকা দেখা যায় পার্বত্য অঞ্চলে। নেক্সট, নদীর উচ্চ প্রবাহে ধারণ অববাহিকা দেখা যায়। দেন ধারণ অববাহিকা হলো নদীর উপনদী সম্বন্ধিত এলাকা। দেন ধারণ অববাহিকা শাখাযুক্ত বৃক্ষের মতো দেখতে হয়। উদাহরণ যদি আমরা বলি, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গা নদীর ধারণ অববাহিকার মানে অন্তর্গত ধরা হয়। এবার আমরা জেনে নেব এখানে নদীর উৎসস্থল কাকে বলি। সাপোজ মনে করো পার্বত্য, এটা উঁচু পর্বত। এবার এই পর্বত থেকে মনে করো বরফ আছে, তাহলে এটাকে উঁচু পর্বতটাকে আমরা নদীর উৎস বলতে পারি, যেখান থেকে নদীর সৃষ্টি হয়। উপনদী, নদী যেখানে মিলিত হয় তাকে আমরা সঙ্গম বলি। নদী যেখানে বাঁক নেয় তাকে নদী বাঁক বলি। অর্থাৎ ক্ষয়কার্য হচ্ছে উচ্চ গতিতে হচ্ছে নদীর মানে একদম উপরি ভাগে, বহন কার্য মধ্যগতি মানে মালভূমি অঞ্চলে, এবং নিম্ন যেটা সমভূমি অঞ্চল আছে সেখানে হচ্ছে নিম্নগতি আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ স্বাভাবিক বাঁধ কাকে বলে? নদীর একটা জায়গায় কি হচ্ছে বাঁধের সৃষ্টি করছে গিয়ে, যেখানে জলটা আসতে বাধা দিচ্ছে। দেন অশ্বক্ষুরাকৃতি হ্রদ মানে ঘোড়ার পায়ের মতো যে খুর, এই যে এখানে যেমন আলাদা হয়ে যাচ্ছে দেখো, ঠিক আছে, তো এটাকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলছে। মোহনা বলতে নদী যেখানে সমুদ্রে গিয়ে মিশছে তাকে মোহনা। ডিটেলসে জানবো জিনিসগুলো, ধ্যান দিও। নদীর উৎসস্থল বলছে নদী যেখান থেকে উৎপত্তি হয় তাকে নদীর উৎসস্থল বলে। সাধারণত পার্বত্য অঞ্চল বা উঁচু কোনো স্থান হলো নদীর উৎসস্থল। যেমন গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। এছাড়াও ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল চেমায়ুংদুং হিমবাহ থেকে। নদীর মোহনার কথা আমরা যদি বলি, নদী যেখানে অন্য কোনো বড় নদী বা সমুদ্রে গিয়ে মেশে তাকে নদীর মোহনা বলে। যেমন গঙ্গা নদীর মোহনা হচ্ছে বঙ্গোপসাগর।
নদী খাত কাকে বলে? যে নির্দিষ্ট খাত বরাবর নদী প্রবাহিত হয়ে উৎস থেকে মোহনার দিকে অগ্রসর হয় তাকে নদী খাত বলে। নদী উপত্যকা বলে নদীর এক তীর থেকে অপর তীর পর্যন্ত একটি রেখার দ্বারা যুক্ত করলে যে পার্শ্বচিত্র গড়ে ওঠে তাকে নদী উপত্যকা বলে। দুটি উচ্চভূমির মধ্যবর্তী দীর্ঘ নিম্নভূমিকেও কিন্তু আবার উপত্যকা বলা হয়। এবার নদী উপত্যকা দেখতে কখনো টি আকৃতির কখনো ভি আকৃতির হয়। নদীর যদি ক্ষয় বেশি হয়, নিম্ন ক্ষয়, তাহলে আই আকৃতির উপত্যকা সৃষ্টি হয়, এবং পার্শ্ব ক্ষয় যেখানে বেশি হয় সেখানে কিন্তু ভি আকৃতির উপত্যকার সৃষ্টি করে। এবার আমরা জানবো দোয়াব। দোয়াব কাকে বলে? দুটি নদীর মধ্যবর্তী স্থানকে আমরা দোয়াব বলি। অর্থাৎ মনে করো এটা একটা নদী, এটা একটা নদী, দুটো নদী প্রবাহিত হচ্ছে, তার মাঝখানের অংশকে বলা হয় তোমার দোয়াব। অর্থাৎ গঙ্গা এবং যমুনার মাঝে কিন্তু বিশাল বড় দোয়াব দেখা যায়, এবং সেই দোয়াব হচ্ছে পৃথিবীর ভারতের মধ্যে বৃহত্তম দোয়াব। ক্লিয়ার? নেক্সট আমরা জেনে নেব নদীর সঙ্গম কাকে বলে? দুটি নদী যেখানে মিলিত হয় সেই স্থানকে আমরা বলি নদীর সঙ্গম। গঙ্গা এবং যমুনা নদীর সঙ্গম বা মিলিত স্থান হলো এলাহাবাদ, তাহলে এলাহাবাদকে আমরা নদী সঙ্গম বলতে পারি। নদী উপত্যকা অঞ্চল কাকে বলে? নদী খাত বরাবর নদীর দুপাশের অঞ্চলকে নদী উপত্যকা অঞ্চল বলা হয়। নদী উপত্যকা অঞ্চলে বর্ষাকালে প্লাবনভূমি গড়ে উঠতে দেখা যায়। প্লাবনের ফলে নদীর দুই পাশে প্রতি বছর পলিমাটি জমা হতে আমরা দেখি। দেন প্লাবনভূমির উর্বর পলিমাটি কৃষিকার্যের পক্ষে খুবই উপযুক্ত কিন্তু হয়। এবার আমরা নদীর অববাহিকা সম্পর্কে জানবো। বলছে একটি নদীর উপনদী ও শাখা নদীগুলি যতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে সেই সমগ্র অঞ্চলকে নদী অববাহিকা বলা হয়। প্রধান নদী, উপনদী এবং শাখা নদী বিধৃত অঞ্চল। যেমন দেখো, আমি একটু আগে তোমাদের বলে দিয়েছি, এটা মূল নদী যেটা বয়ে যাচ্ছে সেটাকে বলি আমরা প্রধান নদী। যে নদী এসে মূল নদীতে মসছে তাকে বলি আমরা উপনদী। তারপরে শাখা নদী কাকে বলি? যখন মূল নদী থেকে কোনো একটা নদী বেরিয়ে যাচ্ছে তখন তাকে আমরা শাখা নদী বলি। নেক্সট উদাহরণ হিসাবে আমরা বলতে পারি পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হলো আমাজন নদী অববাহিকা। দেন ভারতের বৃহত্তম নদী অববাহিকা হলো গঙ্গা নদী অববাহিকা। নদী অববাহিকা পার্বত্য, মালভূমি এবং সমভূমি অঞ্চল জুড়ে বিস্তৃত হয়। একটি নদীর উপনদী এবং শাখা নদী সম্বন্ধিত সমগ্র অঞ্চল হলো নদী অববাহিকা। তো স্টুডেন্টস, যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। এছাড়া তোমরা যদি ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে, তাহলে অবশ্যই যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া দুটো নাম্বারে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। তো স্টুডেন্টস, আমরা ধাপে ধাপে প্রত্যেকটা পার্ট নিয়ে আলোচনা করব। আজকে পার্ট 3 ক্লাস হলো, এরপরে আমরা নিয়ে আসবো পার্ট 4, এবং তোমাদের বলবো আমাদের গুগলে যদি সার্চ করো NIL নীলস নিভা, তাহলে সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে। সেখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আমরা কিছু প্রোভাইড করে থাকি তোমাদের, তোমরা গিয়ে দেখে নেবে। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।